আচ্ছা, রেডিয়াল সিস্টেম কাকে বলে মনে আছে? আগের দিন আমরা কি কি ডিসকাস করেছিলাম? এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে ডিস্ট্রিবিউশন সিস্টেম কত রকমের হয়, ঠিক আছে, এসি ডিস্ট্রিবিউশন কাকে বলে, আর কত রকম কানেকশন স্কিম আছে ডিস্ট্রিবিউশন সিস্টেমে, তার মধ্যে কি কি ছিল, রেডিয়াল, রিংম্যান আর ইন্টারকানেক্টেড। আর বেসিক্যালি কি কি রিকোয়ারমেন্ট আমাদের দরকার এসি একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য, মেন কি কি রিকোয়ারমেন্টস আমাদের জানা দরকার। আচ্ছা, এবার আমাকে বলো যে রেডিয়াল, রিং আর ইন্টারকানেক্টেড সিস্টেম বলতে আমরা কি বুঝি ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে, মনে আছে? রেডিয়াল, রিং আর ইন্টারকানেক্টেড। কিছুটা মনে থাকলেও বলতে পারো, যতটুকু মনে আছে ততটুকুই বলতে পারো। চেষ্টাটা করো অন্তত। রিং কাকে বলে, রিংম্যান সিস্টেম কাকে বলছে, রেডিয়াল সিস্টেম কাকে বলছে, আর ইন্টারকানেক্টেড সিস্টেম কাকে বলছে। যদি ডায়াগ্রাম ভুলে গিয়ে থাকো তাহলে ডায়াগ্রাম দেখে বলতে পারো যে ডায়াগ্রাম দেখে কি মনে হচ্ছে, কি ছিল, কি পড়িয়েছিলাম। বলতে পারবে? রেডিয়ালের ক্ষেত্রে ছিল যে আমার সাবস্টেশন থেকে যে ফিডারটা বেরোচ্ছে সেটা যে লোড বা ডিস্ট্রিবিউটরকে সাপ্লাই দেবে, ঠিক আছে, মানে বেসিক্যালি একটাই ডিরেকশনে আমার সাবস্টেশন থেকে আমার ফিড করবে ডিস্ট্রিবিউটর বা লোডে, ঠিক আছে। তো সেটা দেখো আমরা ডায়াগ্রামে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ওসি দিয়ে। এটা ছিল হচ্ছে বেসিক্যালি রেডিয়াল সিস্টেম, যে একটা ইউনিডিরেকশনাল ওয়েতে ফিড হবে একটাই এন্ডে। তো এটা হচ্ছে রেডিয়াল সিস্টেম। রিং মেনের ক্ষেত্রে কি ছিল? রিং মেনের ক্ষেত্রে ছিল যে আমার যে স্টেশনটা প্রাইমারি রিং, যেটাকে আমরা ধরছি মাঝখানে রিং, রিং এর মধ্যে মানে রিং হিসাবে রাখছি, আর চারিদিকে তিনটে লোড কানেক্ট করছি, আর একটা সাইডে আমি সাবস্টেশনকে কানেক্ট করছি থ্রু আ ফিডার। তো সাবস্টেশন কি করছে, ওই ফিডারটার মধ্যে দিয়ে সাপ্লাইটা, মানে সাপ্লাইটা ফেলছে ওই রিং এর মধ্যে, এবার রিং থেকে তিনটে লোডে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এবার আমি রিং এর একটা অ্যাডভান্টেজ কি বলেছিলাম, যে যদি কোনো পার্টে ফল্ট হয়ে যায় তাহলে সেই পার্টগুলোকে ডিসকানেক্ট করে দিলে অন্য লোড এফেক্টেড হবে না, অন্য লোডগুলো সাপ্লাইগুলো পাবে, ঠিক আছে। যেমন এখানে সি আর ডি এর মধ্যে যে ফল্টটা আছে সেটা যদি আমি ক্লিয়ার আউট করতে চাই, যদি সি আর ডি এর কানেকশনকে আমি অফ করে দিই, তাহলে কিন্তু এই যে এর মধ্যে যে লোডটা আছে সেটাও সাপ্লাই হবে, আর ডি যে লোডটা আছে সেটাও সাপ্লাই হবে, কারণ ওগুলো আমার সাবস্টেশন ফিডারের সাথে কানেক্টেড থাকছে। তো এই ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। তো এর ফলে কি, রিং এর ক্ষেত্রে আমার কিন্তু কোনো রকম লোড কিন্তু হ্যাম্পার হয় না বা এফেক্টেড হয় না, ইনকেস যদি কোনো রকম সিস্টেমে ফল্ট আসে। অন্য লোড এফেক্টেড হলে আর সেই লোডের এফেক্ট আরেকটার উপর পড়ে না। আচ্ছা, ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে, ইন্টারকানেক্টেড এর ক্ষেত্রে কি বলেছিলাম, যে দুটো আমার সাবস্টেশন কানেক্ট করা থাকতে পারে, দুটো বা দুটোর বেশি, ঠিক আছে। তাহলে দুটো বা দুটোর বেশি যদি সাবস্টেশন আমার কানেক্ট করা থাকে কোনো সিস্টেমে, আর সেটা আমার, তাহলে কি হবে, ব্যাকআপ থাকছে আমার কোনো সাবস্টেশন যদি কোনো রকম প্রবলেম ফেস করে, ইনকেস যদি সেই সাবস্টেশন থেকে সাপ্লাই কিছুক্ষণের জন্য পাওয়ার অফ যদি হয়ে যায় সেই সাবস্টেশনটা, তাহলে আরেকটা সাবস্টেশন বাকি লোডগুলোকে সাপ্লাই করতে পারবে। তো এর ফলে কি হয়, পাওয়ার কন্টিনিউশনটা মেনটেন হয় থ্রু আউট দ্য লাইন। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশন সিস্টেমের অ্যাডভান্টেজ। আচ্ছা, মনে পড়ছে এগুলো কিছু? রেসপন্স করো। মনে পড়ছে এগুলো, এই তিনটে যে পড়িয়েছিলাম? এই যে আকাশ, মহেন্দ্র, বিশ্বজিৎ, মনে পড়ছে?
হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে মনে পড়ছে এগুলো যে আগের দিন করিয়েছিলাম? আগের দিন ক্লাস করিনি ম্যাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাকিরা লিভ হয়ে যাচ্ছে কেন? কোনো রকম কানেকশন প্রবলেম হচ্ছে? আচ্ছা, এই তো অর্ণব জয়েন বলতে করেছে। পারবো না ম্যাম। কিছু একটা গন্ডগোল হচ্ছে অর্ণব কানেক্ট। জয়েন করলে ম্যাম ওর মাইক অন হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি জানি এটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার মনে হচ্ছে কোনো কানেকশনের প্রবলেম হচ্ছে, মানে আমাকেও আজকে ইয়ে করতে হলো, হয়তো আবার জয়েন করেছে সবাই। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। এটা গেল আমাদের কানেকশনগুলো। ঠিক আছে, এবার আসছে আমাদের কি কি রিকোয়ারমেন্ট। আমি বলেছিলাম রিকোয়ারমেন্ট হচ্ছে তিনটে রিকোয়ারমেন্ট ছিল। একটা হচ্ছে আমার প্রপার ভোল্টেজ, অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার অন ডিমান্ড, আর রিলায়েবিলিটি। তাহলে প্রপার ভোল্টেজ মানে হচ্ছে প্রপার ভোল্টেজ থাকলে আমি আমার কনজিউমারের টার্মিনালে প্রপারলি সাপ্লাই প্রোভাইড করতে পারবো। ঠিক আছে। আর অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার বলতে হচ্ছে পাওয়ার যেটা আমি সাপ্লাই দিচ্ছি সাবস্টেশন থেকে সেটা যেন থ্রু আউট মেনটেন হয়, যাতে কোনো রকমভাবে মেশিন শাটডাউন বা কোনো রকম সাবস্টেশন শাটডাউন যদি ইনকেস হয়ে যায় তাহলে কিন্তু কনজিউমার এন্ডে আমার সাপ্লাই দিতে প্রবলেম হতে পারে। আর একটা হচ্ছে রিলায়েবিলিটি, এই যে স্মুথ যে প্রসেসটা চলছে বা স্মুথ যে প্রসিডিওরটা মানে মেনটেন হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে থ্রু তোমার এই ফিডার বা যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে যে স্মুথ সাপ্লাইটা আমরা দিতে পারছি কনজিউমারকে, সেটা হচ্ছে বেসিক্যালি রিলায়েবিলিটি, যে কতটা স্মুথলি সিস্টেমটা রান করছে। আচ্ছা, এটা হয়ে গেল তাহলে রিকোয়ারমেন্টস অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম। নেক্সট হচ্ছে ডিজাইন কনসিডারেশন। ডিজাইন কনসিডারেশন বলতে কাকে বলছি? ডিজাইন কনসিডারেশন, ডিজাইন কনসিডারেশন হচ্ছে যে আমার বেসিক্যালি মানে ডিজাইনের জন্য বেসিক্যালি কি কি দরকার। এক মেন এলিমেন্ট অফ আ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আর ফিডার অ্যান্ড ডিস্ট্রিবিউটার। তাহলে আমার বেসিক্যালি ফিডার আর ডিস্ট্রিবিউটার দরকার আমার বেসিক ডিজাইনের ক্ষেত্রে। তো এইবার হচ্ছে বলছে যে টু মেনটেন আর রিকোয়ার্ড ভোল্টেজ অ্যাট দ্য টার্মিনালস অফ আ কনজিউমার, মানে আমার প্রপার প্রপার মানে কনজিউমার সাইডে যদি আমাকে প্রপারলি ভোল্টেজ মেনটেন করতে হয় টার্মিনালে, তাহলে সেই ডিজাইনিং একটা এলিমেন্টের ডিজাইনিং আমাকে প্রপারলি দেখতে হবে। ফিডার ডিজাইনটা কীরকম হবে? ওয়াইল ডিজাইনিং আ ফিডার দ্য মেন কনসিডারেশন ইজ অফ ইটস কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। তাহলে ফিডারের আমার বেসিক ডিজাইন আমি কোথায় জোর দেবো? যে সেই ফিডারের কতটা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আছে আর কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। ঠিক আছে, কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার ফিডারে কতটা আমি কারেন্ট সাপ্লাই করছি মানে ফিডারের মধ্যে দিয়ে কতটা আমার কারেন্ট সাপ্লাইড হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট ফিডার ডিজাইনের ক্ষেত্রে। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার ভোল্টেজ ড্রপটা। তাহলে আমার ফিডারের ক্ষেত্রে আমি কিন্তু কনসিডার করছি না, আমি মেনলি দেখছি আমার কারেন্ট। আর দ্য প্লেসড অ্যাট দ্য সাবস্টেশন, মানে আমার মনে পড়ছে আমি একটা এক্সট্রা হাই ভোল্টেজের সময় আমি একটা ফ্যাক্টস বলে একটা ডিভাইস পড়িয়েছিলাম, ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম। ফ্যাক্স ডিভাইসেস যেটা শান্ট কম্পেনসেশন বা সিরিজ কম্পেনসেশন যেগুলো আমরা ইউজ করে থাকি, যে কোনো রকম ভোল্টেজ ড্রপ হলে বা ল্যাগ করলে বা বেশি লিড করে গেলে সেই এলিমেন্টগুলো বা সেই ডিভাইসগুলোকে দিয়ে কম্পেনসেট করা হয়। তো সেই কম্পেনসেশনটা আমরা এই ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে লাগাতে পারি, যে সেই ডিভাইসগুলো দিয়ে আমরা কম্পেনসেট করব যদি কোনো রকম ভোল্টেজে ফ্লাকচুয়েশন হয়। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ফিডার ডিজাইন। আর নেক্সট আসছে আমাদের ডিস্ট্রিবিউটর ডিজাইন। ডিস্ট্রিবিউটর ডিজাইনে আমরা কি করছি? যখন আমরা একটা ডিস্ট্রিবিউটরকে ডিজাইন করব, মেন কনসিডারেশন কি রাখবো? সেখানে ভোল্টেজ ড্রপটা। ঠিক আছে, দ্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কনসিডারেশন ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তাহলে ফিডার ডিজাইনের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? ফিডার ডিজাইনের ক্ষেত্রে কারেন্টটা ইম্পর্টেন্ট, ডিস্ট্রিবিউটর ডিজাইনের ক্ষেত্রে আমার ভোল্টেজটা বেশি ইম্পর্টেন্ট। দ্য রিজন ইজ দ্যাট দ্য ডিস্ট্রিবিউটর সাপ্লাইজ পাওয়ার টু দ্য কনজিউমার and there is a statutory limit to the voltage fluctuation at the consumer terminals.
তার রিজনটা কি, কারেন্টটাকে আমরা ধরছি না, এখানে ভোল্টেজটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি কেন? কারণ ভোল্টেজটা বেশি প্রায়োরিটাইজড হচ্ছে, কারণ আমার এখানে কি হচ্ছে, যে টার্মিনাল কনজিউমার এন্ডে যখন আমি সাপ্লাই দিচ্ছি ভোল্টেজটাকে, ঠিক আছে, একটা পার্টিকুলার রেঞ্জ মানে রেটেড ভোল্টেজ আমি টার্মিনাল কানেক্ট করা থাকবে কনজিউমার সাইডে। এবার ডিস্ট্রিবিউটার সাপ্লাই যখন দেবে সে বেসিক্যালি ভোল্টেজটাকেই দেখবে। তো এইবার কি হচ্ছে, ডিস্ট্রিবিউটার এন্ড থেকে যখন আমার কনজিউমার এন্ডের সাপ্লাইটা যাচ্ছে একটা পার্টিকুলার রেটেড ভোল্টেজের, সেই লিমিটে সে ভোল্টেজটাকে অ্যাবজর্ব করছে বা নিচ্ছে। তো আমার এখানে ভোল্টেজটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি কম্পেয়ার টু কারেন্ট। তো ডিস্ট্রিবিউটর ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমি ভোল্টেজটাকে মেন কনসিডারেশন হিসাবে রাখবো। তাহলে এটার উপর বেস করে সাইজ আর লেন্থ অফ ডিস্ট্রিবিউটরটাকেও আমরা ডিজাইন করি, যে সেটা কতটা লিমিটের মধ্যে রাখা উচিত, যে কতটা বড় সাইজের বা কতটা বড় লেন্থে আমার ডিস্ট্রিবিউটর ডিজাইন করা উচিত, যেটা ও টার্মিনাল অবধি ও পৌঁছতে পারে। আর বেসিক্যালি টার্মিনালের যে এন্ডিংস গুলো কানেক্টেড থাকবে আমার কনজিউমার সাইডে, কত রেটেড ভোল্টেজে সেটা কানেক্টেড হচ্ছে। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হয়ে যাচ্ছে আমাদের ডিজাইন কনসিডারেশন। আচ্ছা, নেক্সট পার্টে কি আসছে, আমাদের মেথডস অফ সলভিং এসি ডিস্ট্রিবিউশন প্রবলেমস। মানে এসি ডিস্ট্রিবিউশন প্রবলেম যখন আমি মানে যে প্রবলেমগুলো আমি এসির ক্ষেত্রে সলভ করছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো প্রপারলি, সেটা বলো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে যতটা পড়ালাম ততগুলোর মধ্যে কোনো রকম প্রবলেম আছে বুঝতে, যতটুকু পড়ালাম? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে আমি যাচ্ছি মেথডস অফ সলভিং এসি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এসি ডিস্ট্রিবিউশন প্রবলেমস। সবাই গুগল ক্লাসরুমের পিডিএফটা খোলো ভালো করে, পিডিএফটা গুগল ক্লাসরুমে ভালো করে খোলো। পিডিএফ এর মধ্যে দেখো যে পাওয়ার ফ্যাক্টর রেফার টু রিসিভিং এন্ড ভোল্টেজ, এটা আমি যখন ক্যালকুলেট করব তখন কিরকম ভাবে ক্যালকুলেট করব। ফেজার ডায়াগ্রামটাকে আমাকে এখানে মেন কনসিডারেশন হিসাবে রাখতে হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর রেফার টু রিসিভিং এন্ড ভোল্টেজ, এখানে কি বলছে, কনসিডার অ্যান এসি ডিস্ট্রিবিউটর এবি with concentrated loads of I1 and I2 tapped off at the points C and B as shown in the figure. Taking the receiving end voltage V, B as the reference vector, let lagging power factor at C and B be cos phi 1 and cos phi 2. With respect to VB, let R1 X1 and R2 X2 be the resistance and reactance of sections AC and CB of the distributor. তাহলে কি করেছে, যে রেফার করতে বলেছে সেগুলো কি, এখানে দেখো ভিবি যে ফেজার ডায়াগ্রামে ভিবি যেটা লেখা আছে, শোনা যাচ্ছে? এবার কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। যাক, আমি আবার স্ক্রিন শেয়ার করছি।
এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, যে ফেজার ডায়াগ্রাম যেটা বললাম, ফেজার ডায়াগ্রামে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিবিটাকে আমি অ্যাজ বেস ট্রিট করছি। এবার ভিবি রেসপেক্টে, ঠিক আছে, কোন ফিগারটাকে ফলো করতে বলছে দেখো, ফিগারে ভিবি রেসপেক্টে আমি কি করছি, যে যেগুলো আমার রেজিস্টিভ ড্রপ সেগুলোকে প্যারালালি আঁকছি, যেগুলো রিয়াক্টিভ ড্রপ সেগুলো পারপেন্ডিকুলার টু আমায় রিয়াক্টিভ ড্রপ ড্র করছি। এখানে দেখো I2 R2 হচ্ছে আমার রেজিস্টিভ ড্রপ, সেজন্য ওটাকে প্যারালালি ড্র করলাম, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু I2। এই দেখো এখানে দেখো ভিবি আর নিচে দেখতে পাচ্ছ I2 ড্র করেছে উইথ অ্যাঙ্গেল φ2, উইথ অ্যাঙ্গেল φ2 রেসপেক্টে, অ্যাঙ্গেল φ2 রেসপেক্টে I2 ড্র করেছে, ভিবি আর I2 মাঝখানে φ2টা হচ্ছে আমার cos φ2 পাওয়ার ফ্যাক্টর। আর যখন আমি সেটা রেসপেক্টে I2 ইন্টু R2 ড্রপটা ড্র করছি, সেটা প্যারালালি ড্রপ করব। প্যারালালি কেন ড্র করছি? কারণ আমরা জানি যে রেজিস্টিভ ড্রপের ক্ষেত্রে কারেন্ট আর রেজিস্টিভ ড্রপ মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ কারেন্ট দুটোই আমার ইন ফেজ থাকে। সেই জন্য প্যারালালি ড্র করা মানে হচ্ছে দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে। তাই I2 R2 যে ড্রপটা হচ্ছে সেটা আমি প্যারালাল টু I2 ড্র করছি। এবার নেক্সট কি করছি, তারপর আমি রিয়াক্টিভ ড্রপটাকে ড্র করছি। রিয়াক্টিভ ড্রপ বলতে এখানে I2 ইন্টু X2। রিয়াক্টিভ ড্রপ কি হয়? রিয়াক্টিভ ড্রপ হয় জেনারেলি পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রিজ অ্যাপার্ট থাকে। তো সেটা I2 রেসপেক্টে সেটা 90 ডিগ্রি অ্যাবে আমি ড্র করছি। তো আবার দেখো আরেকটা রিয়াক্টিভ ড্রপ আছে ISC/R1, ঠিক আছে, তো সেটা আমি আবার প্যারালালি ড্র করব। এইভাবে আমি I1 আর I2 রেসপেক্টে, I1 আর I1 এর রেসপেক্টে দেখো ISC/R1টাকে আমি প্যারালালি আবার ড্র করেছি। তাহলে এইভাবে ফেজার ডায়াগ্রামটাকে আমি যখন ড্র করব, যে কোয়েশ্চেনে যেগুলো আমাকে দেওয়া থাকবে সেটার রেসপেক্টে এরকম ফেজার ডায়াগ্রাম ড্র করে নেওয়ার পর আমি কি করছি, এখান থেকে এবার পাওয়ার ফ্যাক্টর বা ভোল্টেজ ড্রপ সেকশন সিবি বা সেকশন সি তে কিরম ভাবে পাবো, এখানে দেখো বলছে ভোল্টেজ ড্রপ ইন সিবি কি আসছে, I2 ইন্টু ZCB। সেকশন সিবির মধ্যে দিয়ে আমার I2 ইন্টু ZCB ফ্লো করবে, সরি I2 ফ্লো করবে। তাহলে সিবির মধ্যে আমার কতটা ভোল্টেজ ড্রপ পাচ্ছি, সিবির মধ্যে আমি পাবো I2 ইন্টু ZCB, এতটা ভোল্টেজ ড্রপ পাবো। তাহলে এইবার ZCB মানে ইম্পিডেন্সটাকে আমি একটা পার্টে ভেঙে নেব, ঠিক আছে, ইম্পিডেন্সটাকে আমি একটা পার্টে ভেঙে নিচ্ছি। কিরকম পার্টে ভাঙছি আমি, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমি ভেঙে নিচ্ছি। পোলার ফর্ম আর রেক্ট্যাঙ্গুলার ফর্ম বেসিক ইলেকট্রিক্যালে আমরা পড়েছিলাম। তো পোলার ফর্ম আর রেক্ট্যাঙ্গুলার ফর্ম মানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যখন আমি ভাঙছি তখন সেটাকে গুছিয়ে কিভাবে লিখছি, cos φ2 মাইনাস j sin φ2 ইন্টু R2 প্লাস jx2, ঠিক আছে। এবার পয়েন্ট সি তে যখন আমি আসছি, যখন ভোল্টেজ ক্যালকুলেট করব, তখন কি করছি, ভিবি নিচ্ছি প্লাস উপরে যে ভোল্টেজ ড্রপটা অ্যাক্রস বিসি সেকশনটা সেটার আমি লিখলাম, ঠিক আছে, সেটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে সি অ্যাট অ্যাঙ্গেল আলফা, এটা ধরে নিচ্ছে সাপোজ। তো এরপর কি হচ্ছে, যেহেতু এটা ল্যাগিং সার্কিট, তার ফলে আমি অ্যাঙ্গেলগুলোকে নেগেটিভে কনসিডার করছি, -φ1, তারপর -φ1 মাইনাস আলফা, ঠিক আছে। তো এইবার এই উইথ রেসপেক্ট টু ভিবি ভোল্টেজ আমার দেখো এখানে আলফাটা কোথায় আছে, উইথ রেসপেক্ট টু ভিবি ভোল্টেজ আমার আলফাটা কোথায় আছে, এই যে φ1 দেখতে পাচ্ছ, পুরোটা আলফা থেকে পুরো I1 অবধি গেছে, আলফা যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে I1 অবধি পুরোটা হচ্ছে আমার φ1। আর আলফা কতটা, আলফাটা হচ্ছে ভিবি আর ভিসির মধ্যে যে অ্যাঙ্গেলটা। তাহলে আমাকে যদি মাঝখানে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হয়, তাহলে আমি কিরকম ভাবে ক্যালকুলেট করব, φ1 থেকে আলফা1টাকে যদি আমি পুরোটা বাদ দিই, তাহলে সেইটুকু পার্ট আমি মানে সাবট্রাক্ট করে দিচ্ছি উইথ রেসপেক্ট টু ভিবি ভোল্টেজ। তো সেখান থেকে বাদ দিয়ে গেলে, আর যেহেতুটা ল্যাগিং মানে অ্যারোটা দেখো নিচের দিকে আছে, তো তার ফলে আমি কি করছি, আগেরটা নেগেটিভ সাইন রাখছি। তো এটা হয়ে গেল উইথ রেসপেক্ট টু ভিভি ভোল্টেজ। এবার এটাকে আমি যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখি, তাহলে আমি কি পাচ্ছি, I1 হচ্ছে ব্র্যাকেটে লিখবে cos φ1 মাইনাস আলফা মাইনাস অফ j sin φ1 মাইনাস আলফা। এবার এটাকে আমি টোটাল IAC কারেন্ট যখন আমি ক্যালকুলেট করব, IAC,
তাহলে আইএসি কারেন্টটা দেখো, এই যে মাঝখানে যে ভেক্টোরিয়াল ডায়াগ্রামটা আছে নিচের দিকে 5-1 এর নিচে আইএসি, কার কার ভেক্টর সামেশন I1 আর I2 অ্যাড করলে আমি আইএসি পাবো। তার ফলে কি হবে, আইএসি উইল বি ইকুয়ালস টু I1 প্লাস I2। এবার দেখো তুমি I1 এর ভ্যালু ক্যালকুলেট করেছো, সেটা সাবস্টিটিউট করে দাও, I2 এর ভ্যালু ক্যালকুলেট করেছো, সেটা সাবস্টিটিউট করে দাও। তাহলে সাবস্টিটিউট করার পর কি পাবে, সাবস্টিটিউট করার পর হয়ে যাচ্ছে আমার টোটাল ভোল্টেজ অ্যাট পয়েন্ট সি। পয়েন্ট সিতে আমি যে ভোল্টেজটা চাইছি সেটা আমি পেয়ে যাব। সিমিলারলি ভোল্টেজ ড্রপ ইন সেকশন এসি, ভোল্টেজ ড্রপ ইন সেকশন এসি কি করে পাবো, সেকশন এসির মধ্যে যে ইম্পিডেন্সটা থাকবে সেটা নেব মাল্টিপ্লাইড উইথ কারেন্ট যে সেকশনের মধ্যে ফ্লো করছে এসি সেকশনের মধ্যে, সেই কারেন্টটাকে আমি মাল্টিপ্লাই করব। তাহলে আইএসি ইন্টু জেড এসি করে সিমিলারলি পয়েন্ট এ তে গিয়ে আমি আবার ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করব অ্যাট পয়েন্ট এ। এভাবে আবার যেরকমভাবে সিমিলারলি পয়েন্ট সি এর ক্ষেত্রে করেছিলে একটা একটা করে এগিয়ে আসবে। সি এর ক্ষেত্রে আমি ভি এর ভোল্টেজ ড্রপ ক্যালকুলেট করেছি, এর ক্ষেত্রে আমি ভিভির ভোল্টেজ ড্রপ প্লাস বিসির ভোল্টেজ ড্রপ প্লাস এসির ভোল্টেজ ড্রপ, এই তিনটে টোটাল ক্যালকুলেট করলে আমি ভোল্টেজ অ্যাট পয়েন্টে পেয়ে যাব। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে পাওয়ার ফ্যাক্টর উইথ রেসপেক্ট টু রেসপেক্টিভ লোড ভোল্টেজ। লোড ভোল্টেজের রেসপেক্টে এটা আমরা এভাবে ক্যালকুলেট করব। আর যদি এটা আমাদের পাওয়ার ফ্যাক্টরের রেফারেন্সে হয়, পাওয়ার ফ্যাক্টরের রেফারেন্সে আমি কি করব, পাওয়ার ফ্যাক্টরের যখন আমি রেফারেন্সে আমি ক্যালকুলেট করব তখন হচ্ছে আমি ইম্পিডেন্স বার করবো। আগে সবসময় ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার যে ইনকেস যদি কোনো রকম প্রবলেমে যে ডায়াগ্রামটা দেওয়া থাকবে সেখানে আগে ইম্পিডেন্স ক্যালকুলেট করব। তাহলে এখানের ক্ষেত্রে দেখো জেড এসি ক্যালকুলেট করেছে আর জেড বিসি ক্যালকুলেট করেছে। জেড এসির ক্ষেত্রে 1 মানে 1 দিয়ে নোটেশন করেছে R1 প্লাস JX1, আর বিসির ক্ষেত্রে হচ্ছে R2 প্লাস JX2। এরপর আমাদের কাজ কি হবে, যে প্রত্যেকটা পয়েন্টে লোড কারেন্ট গুলো ক্যালকুলেট করা। তাহলে লোড কারেন্ট গুলো এখানে কি কি আছে, একটা আছে পয়েন্ট সি তে আছে, একটা পয়েন্ট বি তে আছে। তাহলে পয়েন্ট সি তে যে লোড কারেন্টটা আছে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, I1 দিয়ে। তাহলে I1টাকে আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখছি, I1 হচ্ছে cos phi 1 মাইনাস j sin phi 1, আর I2 কে আমরা লিখছি I2 cos phi 2 মাইনাস j sin phi 2। এবার কারেন্ট ইন সেকশন সিবি কিভাবে ক্যালকুলেট করছি, পুরো সেকশন টোটাল সেকশনে ICB হবে ইকুয়ালস টু I2 ইন্টু cos phi 2 মাইনাস j sin phi 2। এবার সেকশন এসি বলতে আমার ভেক্টোরিয়াল সাম অফ কার I2 প্লাস I1। তাহলে এখানে দুটো কারেন্টের সামেশন করে দিচ্ছি। তাহলে ভোল্টেজ ড্রপ আবার যখন আমি ক্যালকুলেট করব তাহলে ভিসিবি হয়ে যাবে আমার আইসিবি ইন্টু জেডসিবি। তাহলে আমি জেডসিবি জানি, উপরে আমি লিখেছি, আইসিবিও আমি ক্যালকুলেট করে নিয়েছি, এই দুটো প্রোডাক্ট করে দেবো। সিমিলারলি এসির ক্ষেত্রেও তাই করব, ভোল্টেজ অ্যাক্রস এসি, তখন আইএসি ইন্টু জেড এসি করবো। তাহলে এটার ক্ষেত্রে আমার কি হবে, টোটাল ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিবি অ্যান্ড এসি সেকশন পেয়ে যাব। এরপর কি করতে হবে, আমাকে সেন্ডিং এন্ড ভোল্টেজ আর সেন্ডিং এন্ড কারেন্ট ক্যালকুলেট করতে হবে। তো সেন্ডিং এন্ড ভোল্টেজ হচ্ছে যেই পয়েন্ট থেকে আমার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, ধরো সাপোজ পয়েন্ট এ থেকে আমার ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে সেই পয়েন্ট আমি আমার কারেন্ট সেন্ড হচ্ছে, যেই পয়েন্ট থেকে পার্টিকুলারলি আমার কারেন্ট সেন্ড হওয়া স্টার্ট হচ্ছে, পরপর যেখানে কারেন্টগুলো যাচ্ছে সেই ব্রাঞ্চের কারেন্টগুলোকে ভেক্টোরিয়াল সামেশন করে আমি সেন্ডিং এন্ড কারেন্ট পাবো। তাহলে এইভাবে পাওয়ার ফ্যাক্টরের রেফারেন্সে আমি রিসিভিং এন্ড ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি। আর আরেকটা হচ্ছে আমার রেসপেক্টিভ লোডের রেসপেক্টে আমি কিভাবে ক্যালকুলেট করব ভোল্টেজ ড্রপ, লোড ভোল্টেজ যেগুলো। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের অনেকগুলো প্রবলেমস দিয়েছি। ঠিক আছে, ফার্স্ট প্রবলেমটা যখন করব তখন দেখি কিভাবে তাহলে করব। ফার্স্ট প্রবলেমটা দেখো কি বলা আছে, কোশ্চেন নাম্বার 1-এ দেখো, আ সিঙ্গেল ফেজ এসি ডিস্ট্রিবিউটর AB 300 meters long is fed from end A and is located as under. নাম্বার 1-এ দেখো, 1 হচ্ছে 100 অ্যাম্পিয়ার at 0.707 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং 200 মিটার from point A and 200 ampere at 0.8 power factor lagging 300 meter from point A. The load resistance and reactance of the distributor is 0.2 ohm and 0.1 ohm per kilometer. Calculate the total voltage drop in the distributor.
দ্য লোড পাওয়ার ফ্যাক্টরস রেফার টু দ্য ভোল্টেজ অ্যাট দ্য ফার এন্ড। তাহলে এখানে আমাকে জাস্ট প্রবলেমটা বলে দিয়েছে, ছবিটা আমাকে এঁকে নিতে হবে। তো ছবিটা যখন আঁকবো কিরকম ভাবে ড্র করব, প্রথমে বলছে যে একটা সিঙ্গেল ফেজ এসি ডিস্ট্রিবিউটার আছে, ঠিক আছে? তো সেটা কত মিটার লং? 300 মিটার লং, ঠিক আছে? কোথা থেকে ফিড হচ্ছে? পয়েন্ট এ থেকে। তাহলে আমি আগে একটা পয়েন্ট ডট দিয়ে এ আঁকবো। ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, প্রবলেম যেটা করাচ্ছি সেটা কিন্তু ভালো করে বুঝবে, প্রবলেমটা কিন্তু ভালো করে বুঝবে। একটা সিঙ্গেল ফেজ এসি ডিস্ট্রিবিউটার দেওয়া আছে, 300 মিটার বলে দিয়েছে, লেন্থটা বলে দিয়েছে 300 মিটার। কোন পয়েন্ট থেকে ফিড হচ্ছে? ফিড ফ্রম পয়েন্ট এ তে আমি অ্যারো দিয়ে ড্র করলাম, ঠিক আছে? এবার ইজ লোডেড আন্ডার, কিরকম ভাবে লোডিংটা হয়েছে? 100 অ্যাম্পিয়ার অ্যাট 0.707 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তাহলে পয়েন্ট এ থেকে আমি সরে গেলাম কিছুটা পয়েন্ট দূরে, আমি একটা লাইন ড্রপ করব যেখান থেকে আমার ল্যাগিং বলছে যেই পয়েন্টে কত পাওয়ার ফ্যাক্টরে 0.707, সেই পয়েন্টটা আমি ধরো সাপোজ সি ড্র করলাম, ঠিক আছে? সি ড্র করলাম। এবার সেখান থেকে আমি নোট ডাউন করে নিলাম I1 ইকুয়ালস টু 100 অ্যাম্পিয়ার আর cos phi1 পাওয়ার ফ্যাক্টর বলেছে 0.707 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, সেটা লিখে নিলাম। আর কতটা দূরে বলেছে? পয়েন্ট এ থেকে 200 মিটার। তাই আমি অ্যারো দিয়ে দেখো এ থেকে সি এ যখন যাচ্ছি 200 মিটার দূরে, অ্যারো দিয়ে আমি 200 মিটার লিখে দিলাম। আরেকটা পয়েন্ট কি বলেছে? আরেকটা পয়েন্ট কি বলেছে? আরেকটা পয়েন্ট বলেছে 200 অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ার at 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, 200 অ্যাম্পিয়ার at 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তাহলে আমি এর থেকে আরেকটু দূরে চলে যাচ্ছি, আরেকটু দূরে গিয়ে আমি কি দেখছি যে কারেন্ট ওখানে কত ড্রপ হচ্ছে? I2 ইকুয়ালস টু 200 অ্যাম্পিয়ার আর cos phi হয়ে যাচ্ছে আমার 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আর ল্যাগিং কতটা? আমার 300 মিটার্স ফ্রম পয়েন্ট এ। আচ্ছা, এবার 300 মিটার্স ফ্রম পয়েন্ট এ বলতে আমার টোটাল এবি লেন্থ কত বলে দিয়েছে? টোটাল এবি লেন্থ কত বলে দিয়েছে? আমার 300 মিটার। তার মানে এ পয়েন্ট থেকে বি 300 মিটার দূরে, মানে হচ্ছে আমার মাঝখানে যখন সি বসে গেছে 200 মিটার, তাহলে আমার রিমেনিং কত পড়ে থাকছে? লেন্থ 100 মিটার। তার মানে সি থেকে 100 মিটার দূরে, আর এ থেকে টোটাল দেখো 200 প্লাস 100 300 মিটার দূরে। এত অব্দি ক্লিয়ার কিনা আগে দেখো, অঙ্কর ডায়াগ্রামটা এত অব্দি ক্লিয়ার কিনা আগে দেখো। আমাকে যখন বলে দিচ্ছে যে পয়েন্ট এ থেকে 200 মিটার দূরে আছে, তখন আমি সি একটা পয়েন্ট ড্র করে নিলাম, 200 মিটার দূরে করে দিলাম। আমার টোটাল লাইন, ডিস্ট্রিবিউটার লাইনের লেন্থ কত দেওয়া আছে? ডিস্ট্রিবিউটারের এবি 300 মিটার, তার মধ্যে 200 অলরেডি আমার হয়ে গেছে, রিমেনিং পার্ট কত পড়ে থাকছে? 100। এবার এই 100টা আমি যখন ড্র করছি সেটার সাথে আমি কি মিলিয়ে নিচ্ছি যে এর থেকে 300 মিটার দূরে আছে, তার মানে হচ্ছে সি এর থেকে 100 মিটার দূর, আর এর থেকে 300 মিটার দূর, মানে 200 প্লাস 100 300 মিটার দূরে আছে। তাহলে সি থেকে বি এর ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমার 100 মিটার। সেখান থেকে আমি টেনে নিচ্ছি I2 ইকুয়ালস টু 200 অ্যাম্পিয়ার cos phi2 ইকুয়ালস টু 0.8 ল্যাগিং। এত অব্দি ক্লিয়ার কিনা আমাকে বলো ডায়াগ্রামটা? ক্লিয়ার ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এইবার এইবার কি করছি? আমাকে বলেছে লোড রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে, আর রিঅ্যাক্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স অফ ডিস্ট্রিবিউটর বলে দিয়েছে 0.2 ওম আর 0.1 ওম পার কিলোমিটার। তাহলে আমাকে কি কি ক্যালকুলেট করতে হবে? ক্যালকুলেট দ্য টোটাল ভোল্টেজ ড্রপ ইন দ্য ডিস্ট্রিবিউটর, দ্য লোড পাওয়ার ফ্যাক্টরস রেফার টু দ্য ভোল্টেজ অ্যাট দ্য ফার এন্ড। তাহলে আমাকে টোটাল ভোল্টেজ ড্রপ আমাকে বার করতে বলেছে ডিস্ট্রিবিউটরে, ঠিক আছে? আর কি হিন্ট দিয়ে দিয়েছে যে লোড পাওয়ার ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো কাকে রেফার করছে? ভোল্টেজ অ্যাট দ্য ফার এন্ড। আচ্ছা, এবার আমি যখন ক্যালকুলেট করবো এবার কি করে করব? রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স, রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স যদি দেওয়া থাকে তার মানে আমি ইম্পিডেন্সটাকে আগে সাজিয়ে নেব।
সেকশন এসির ক্ষেত্রে দেখো ইম্পিডেন্স কত হবে, ইম্পিডেন্স কত হবে জেড এসি পার কিলোমিটার করে আছে কিন্তু, হ্যাঁ এটা ভালো করে খেয়াল করবে, পার কিলোমিটার করে আছে। তাহলে জেড এসি যখন আমি লিখছি 0.2 হচ্ছে রেজিস্ট্যান্স, কি হয় যে ইম্পিডেন্সের ফর্মুলা কি জেড ইকুয়ালস টু আর প্লাস জে ইন্টু এক্স। তাহলে আর এখানে কত রেজিস্ট্যান্স কত, এখানে ভ্যালু 0.2 আর এক্স এর ভ্যালু কত এখানে 0.1। তাহলে 0.2 প্লাস জে ইন্টু 0.2 প্লাস জে ইন্টু 0.1 মাল্টিপ্লাইড উইথ, এটা হচ্ছে পার কিলোমিটার বলেছে, যদি পার কিলোমিটারের জন্য এত হয় ঠিক আছে, তাহলে 200 মিটারের জন্য কত, তাহলে আমাকে 200 মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে, মাল্টিপ্লাইড বাই 200/1000। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার কিনা বলো? এক কিলোমিটারের জন্য যদি আমার রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স হয় 0.2 আর 0.1, তাহলে 200/1000 কিলোমিটারের জন্য আমার ইম্পিডেন্স কত হবে? বুঝতে পারছো কিনা? হ্যাঁ বলো বলো। 200/1000 করতে হবে, হ্যাঁ 200, হ্যাঁ 200 মাল্টিপ্লাই করে দিচ্ছি। আমি কি করছি 200/1000 করছি, কারণ ওটাকে আমি কিলোমিটারে কনভার্ট করে নিচ্ছি, মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে? করে আমি পার কিলোমিটারে আমার ইম্পিডেন্স যদি 0.2 প্লাস জে 0.1 হয়, তাহলে 200/100 কিলোমিটারের জন্য কত হবে, ব্যাস এটাই প্রোডাক্ট করে নিলাম। করার পর আমি এটাকে গুছিয়ে লিখে নিচ্ছি, কত আসছে আমার 0.04 প্লাস জে ইন্টু 0.02 এত ওম। আচ্ছা, এবার সেকশন সিবির ক্ষেত্রে দেখো কি হবে। সেকশন সিবির ক্ষেত্রে বলো, বলতে পারবে সেকশন সিবির ক্ষেত্রে কত ডিস্টেন্স আছে দেখো, 100 আছে, 100 মিটার আছে, 100 মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করো 100/1000, তাহলে পার কিলোমিটারের জন্য ইম্পিডেন্স কত আমার 0.2 প্লাস জে 0.1, তাহলে 100/1000 কিলোমিটারের জন্য কত পাবো আমি 0.2 প্লাস জে 0.1 ইন্টু 100/1000 করে কত আসছে 0.02, হ্যাঁ 0.02 প্লাস জে 0.01, একটা একটা করে ঘর সরে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল, তাহলে আমি ইম্পিডেন্স দুটো সেকশনের ক্যালকুলেট করে নিলাম, খুব ভালো কথা। আচ্ছা, এবার বলেছে আমাকে হিন্ট দিয়ে দিয়েছে কি, যে কোয়েশ্চেনের লাস্ট লাইনটা, দ্য লোড পাওয়ার ফ্যাক্টরস রেফার টু দ্য ভোল্টেজ অ্যাট ফার এন্ড। তাহলে ফার এন্ডে ভোল্টেজ বলতে কোন সেকশনটা বোঝাচ্ছে, ফার এন্ডে ভোল্টেজ বলতে কোন সেকশনটা বোঝাচ্ছে? ম্যাম বিটা। বি, এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে ফার এন্ডে বলতে আমার সেকশন বিটাকে বোঝাচ্ছে, রেফারেন্স ভেক্টর হিসাবে ওটাকে ধরতে বলেছে। তাহলে এবার আমাকে যেহেতু আমি কি করব, প্রথমে লোড কারেন্ট ক্যালকুলেট করব, লোড কারেন্ট ক্যালকুলেট করব। এখানে দেখো আমি যেগুলো বলেছিলাম, যে পাওয়ার ফ্যাক্টর রেফারেন্সে যখন বলেছিল ক্যালকুলেট করতে, তখন পরপর কি পয়েন্টগুলো আসছে মনে পড়ছে? প্রথমে ইম্পিডেন্স ক্যালকুলেট করব, তারপর লোড কারেন্ট, তারপর কারেন্ট, তারপর ভোল্টেজ ড্রপ, ঠিক আছে? তাহলে এরকম পার্টে আমি ফার্স্টে ক্যালকুলেট করব। তাহলে আমার ইম্পিডেন্স হয়ে গেছে, এবার আমি যাব আমার লোড কারেন্ট অ্যাট পয়েন্ট বি। তাহলে লোড কারেন্ট অ্যাট পয়েন্ট বি কিভাবে পাবো, দেখো কি ফর্মুলা ছিল। লোড কারেন্ট অ্যাট পয়েন্ট বিতে I2 ইকুয়ালস টু I2 cos phi 2 মাইনাস j sin phi 2, এটা বসিয়ে দাও। এখানে কত আসছে দেখো, I2 cos phi 2 মাইনাস j sin phi 2। তাহলে এখানে I2 আমি কত পাচ্ছি দেখো, I2 কত দেওয়া আছে পয়েন্ট বিতে, I2 হচ্ছে 200 অ্যাম্পিয়ার, বসিয়ে দিলাম। cos phi 2 আমার কত দেওয়া আছে ওখানে পাওয়ার ফ্যাক্টর 0.8। 0.8। এবার সাইনে কনভার্ট করে নাও, কসটাকে ক্যালকুলেটরে সাইনে কনভার্ট করে নাও। কসকে যদি সাইনে কনভার্ট করে নাও কত আসবে, 0.6 আসবে, ঠিক আছে? এটা এরকম ভাবেও করতে পারো যে মানে আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে cos স্কয়ার থিটা যদি মানে cos থিটা যদি আমার 0.8 হয়, cos স্কয়ার থিটা হচ্ছে 0.64,
এবার 0.64 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 0.64 কত আসছে 0.36। তাহলে সাইন থিটা কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ 0.36 দ্যাট ইজ ইকুয়ালস টু 0.6। এভাবেও করতে পারো, কিন্তু যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করবে তোমরা এত হেকটিক ক্যালকুলেশনে লেন্দি ক্যালকুলেশনে যাবে না, ঠিক আছে। তাহলে 0.6 পেয়ে গেলাম। আচ্ছা এবার 200 দিয়ে মাল্টিপ্লাই করে নাও। 200 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছ 200 ইন্টু 0.8 হচ্ছে 160, আর 200 ইন্টু 0.6 হচ্ছে 120। ব্যাস ইজি হয়ে গেল। অ্যাম্পিয়ার I2 হচ্ছে এত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, 160 মাইনাস জে 120, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কিন্তু রাখতে হবে। তাহলে লোড কারেন্ট এট পয়েন্ট সি, পয়েন্ট সিতে আমার ফর্মুলা কি দেখো, পয়েন্ট সিতে লোড কারেন্ট এট পয়েন্ট সিতে কি ছিল I1 cos phi 1 মাইনাস জে সাইন phi 1, নিজেরাই পারবে বলো। I1 কত আছে 100 অ্যাম্পিয়ার। ভেরি গুড, নেক্সট তারপর cos phi 1 মাইনাস জে সাইন phi 1 এটা cos 0.707 হ্যাঁ মাইনাস সাইনের ক্ষেত্রে কনভার্ট করে নেবে, দেখবে 0.707ই আসবে, ঠিক আছে। তাহলে সেটা কত হচ্ছে এবার মাল্টিপ্লাই করে 100 এর সাথে 70.7 মাইনাস জে 70.7। আচ্ছা এবার কারেন্ট ইন সেকশন সিবি, কারেন্ট ইন সেকশন সিবি, তাহলে সিবি এর মধ্যে দিয়ে কোন কারেন্ট ফ্লো করছে, যে পোর্শনটা আমার কারেন্ট বি এর মধ্যে দিয়ে ফ্লো করছে, বি এর মধ্যে দিয়ে যে কারেন্টটাকে ক্যালকুলেট করলাম সেটাই সিবি সেকশনের মধ্যে দিয়ে ফ্লো করবে। কারণ সি থেকে বি তো মানে লাস্ট এন্ড বি অবধি তো আমার কারেন্ট I2 টাই আসছিল, তাহলে I2 হয়ে যাচ্ছে আমার ICB ইকুয়ালস টু 160 মাইনাস জে 120। সেকশন সিবির মধ্যে দিয়ে কোন কারেন্টটা ফ্লো করছে, যেটা আমার বিতে এন্ড হলো গিয়ে, তাহলে সেই বিতে গিয়ে কোন কারেন্টটা এন্ড হচ্ছিল I2। দেখো ছবিতে বোঝাই যাচ্ছে যে সিবি সেকশনের মধ্যে দিয়ে কোন কারেন্টটা এন্ড হচ্ছে, সি থেকে বি I2, ছবিতে I2। হ্যাঁ তাহলে I2 এবার I2 ভেক্টোরিয়াল ফরম্যাটে যেটা আমি ক্যালকুলেট করলাম সেটা লিখবো। I2 কত পেয়েছি আমি 160 মাইনাস জে 120 অ্যাম্পিয়ার, ব্যাস হয়ে গেল। এবার কারেন্ট ইন সেকশন এসি, এসির মধ্যে দিয়ে লাস্ট কারেন্ট কোথায় ফ্লো করেছে দেখো নিচে এসি I1, তাহলে I1 এর ভেক্টোরিয়াল ফর্মে চলে আসো। I1 ভেক্টোরিয়াল ফর্মে চলে আসো। আর এ থেকে এবার এসি বলেছি, এসির মধ্যে দেখো এবার I1 আর কি আছে, আর কোথায় ডিভাইড হয়ে যাচ্ছে কারেন্টটা সিবিতে। তাহলে এসি বলতে কিন্তু পুরো এসি সেকশন বলতে আমার টোটালটা ধরতে হবে, কারণ আমার এই যে এখান থেকে কিন্তু এ আর সি সেকশনের মধ্যে কিন্তু কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে, সিতে গিয়ে কিন্তু কারেন্টটা থেমে থাকছে না, সি পয়েন্টে গিয়ে একটা I1 এ ডিভাইড হয়ে যাচ্ছে আর বিতে ডিভাইড হয়ে যাচ্ছে। এসি সেকশনে যখন আমার কারেন্টটা ফ্লো হচ্ছে মানে এ থেকে যখন সিতে ফ্লো হচ্ছে সেকশনে, এ থেকে ডিভাইড হয়ে যাচ্ছে কারেন্টটা প্যারালালি, একটা হয়ে যাচ্ছে I1 একটা হয়ে যাচ্ছে I2। তাহলে আমাকে দুটোই কনসিডার করতে হবে, একটা হচ্ছে আমার I1 এর ভেক্টোরিয়াল যে ফর্মটা পাচ্ছি সেটা, প্লাস I2 এর যে ভেক্টোরিয়াল ফর্ম। আমি জাস্ট দেখবো এন্ডিং কারেন্ট গুলো কোথায় হচ্ছে। প্রথম ক্ষেত্রে আমার সেকশন সিবির এন্ডিং কারেন্ট কোথায় I2, এর পর কি আর কোনো সেকশন আছে, মানে আর কোথাও কি ডিস্ট্রিবিউট হওয়ার জায়গা আছে, এটা তো ডিস্ট্রিবিউশন, মেন তো আমি করছি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন, আর কি কোনো ডিস্ট্রিবিউশন হওয়ার জায়গা আছে যখন আমি সেকশন সিবি ক্যালকুলেট করছি, নেই, I2 তো গিয়ে এন্ড হয়ে যাচ্ছে। তাই জন্য আমি যখন সেকশন সিবি ক্যালকুলেশন করছি তখন আমি ICB শুধু ইকুয়ালস টু I2 হচ্ছে, কিন্তু যখন আমি সেকশন এসির ক্যালকুলেট করছি তখন আমি কোন সেকশনটাকে ধরছি, এসিরটাকেও ধরছি বিসিরটাকেও ধরছি, কারণ আমি এসি যখন সেকশন ক্যালকুলেট করছি তখন আমার এ থেকে সিও কারেন্ট চলে যাচ্ছে ফ্লো করছে, আবার এ থেকে আমার টুয়ার্ডস বিও কারেন্ট ফ্লো করছে, যেটা থ্রু সিবি আমি পেয়েছি। তাহলে যেহেতু দুদিকে আমার ব্রাঞ্চ ডিভিশন হয়ে যাচ্ছে তার ফলে আমাকে আইসিবির ক্যালকুলেশনটা আইএসসির ক্যালকুলেশনটা I1 প্লাস I2 করতে হচ্ছে। ক্লিয়ার এত অবধি? হ্যাঁ ম্যাম। আচ্ছা এইবার দুটোকে অ্যাড করার পর আমি কি পাচ্ছি 230.7 মাইনাস জে 190.7 অ্যাম্পিয়ার। আচ্ছা এবার কি বলছে ভোল্টেজ ড্রপ ইন সেকশন সিবি, ভোল্টেজ ড্রপের ফর্মুলা বলো। ভোল্টেজ ড্রপ কি হয়, ইম্পিডেন্স অফ দ্যাট পার্ট মাল্টিপ্লাইড বাই কারেন্ট ইন দ্যাট পার্ট। তাহলে আইসিবির কারেন্ট আমি ক্যালকুলেট করে নিয়েছি অলরেডি,
আইসিবি পেয়ে গেছি উপরে, দেখো 160 মাইনাস জে 120 মাল্টিপ্লাইড বাই জেড সিবি আমি উপরে পেয়ে গেছি, একদম টপে যাও 0.02 প্লাস জে 0.01, ব্যাস দুটো প্রোডাক্ট করে দেবে 4.4 মাইনাস জে 0.8 ভোল্ট, সেকশন সিবির ভোল্টেজ ড্রপ পেয়ে গেলাম। নেক্সট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সেকশন এসি কি হবে, আইএসি ইন্টু জেড এসি, আইএসি পেয়ে গেছি আমি 230.7 মাইনাস জে 190.7 মাল্টিপ্লাইড উইথ, একদম টপে চলে যাও জেড এসি কত পেয়েছি 0.04 প্লাস জে 0.02, দুটো প্রোডাক্ট করে দাও, করে কত পাচ্ছি 13.04 মাইনাস জে 3.01। ঠিক আছে, ক্লিয়ার এত অব্দি? আচ্ছা, এবার টোটাল ভোল্টেজ ড্রপ ইন দ্য ডিস্ট্রিবিউটর বার করতে হবে। টোটাল ভোল্টেজ ড্রপ বলতে আমার কি করতে হবে, দুটো ভোল্টেজকে সামেশন করতে হবে, ভেক্টোরিয়াল সামেশন। তাহলে 13.04 মাইনাস জে 3.01 প্লাস 4.4 মাইনাস জে 0.8, এই দুটোকে প্লাস করে দিলাম, সামেশন করে কত পাচ্ছি, যে সামেশনটা পাবো সেটার ম্যাগনিটিউডটা আমি নেবো। তাহলে যেই সামেশন করে যেই ভ্যালুটা পাবে সামথিং মাইনাস যে সামথিং আসবে, সেটাকে যদি ম্যাগনিটিউডে কনভার্ট করতে হয় তখন কি করতে হয়, আন্ডার রুট দুটো ভ্যালুর স্কোয়ার করে অ্যাডিশন করতে হয়। তো সেই ম্যাগনিটিউড ড্রপটা আমার কত আসবে, অ্যাকচুয়াল ফাইনাল 17.85 ভোল্টস। ঠিক আছে, খুব কি ডিফিকাল্ট, তোমাদের জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে। যদি আমার কোয়েশ্চেনে বলে দেয় পাওয়ার ফ্যাক্টর রেফার করে যদি আমার ভোল্টেজ ক্যালকুলেট করতে বলে, তখন আমি এই যে 0.1টা দিয়ে আমি লোড ক্যালকুলেট করব। আর যদি অন্যরকম ফেজ ডিফারেন্স বা অন্যরকম কোনো রকম প্রবলেমস দেয় যেগুলোতে আমাকে মেনশন করে দিচ্ছে না, অন্য কিছু বলছে যে লোড ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে, সেটার ক্ষেত্রে আমরা 0.2টা অ্যাপ্লাই করব। তো 0.1টাই বেসিক্যালি ইম্পর্টেন্ট, এটা জাস্ট হাতে একবার তোমাদের এই ক্যালকুলেটরে সলভ করতে হবে। ক্যালকুলেটর যেটা তোমাদের আছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, সেখানে কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে। এই প্রবলেমটা নিয়ে কোনো রকম ডাউট আছে কিনা বলো, দেখে নাও একবার প্রপারলি। কোনো অসুবিধা আছে? এই অঙ্কটা কিন্তু হাতে করতে হবে, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু হাতে প্র্যাকটিস করতে হবে। কোনো রকম প্রবলেম আছে অঙ্কটা নিয়ে? আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা বাড়িতে আমি বলছি, আমি নেক্সট দিন যখন ক্লাসে যে কোনো জায়গায় অসুবিধা আছে কি নেই, এই অঙ্কটা একবার হাতে সায়েন্টিফিক ক্যালকুলেটরে সলভ করবে। মানে তোমাদের যেহেতু এখানে ট্রিগনোমেট্রিক এক্সপ্রেশন আছে, ঠিক আছে, তো এগুলো দেখবে যে প্রপারলি কনভার্ট করতে পারছো কিনা। ঠিক আছে, প্রপারলি কনভার্ট করতে পারছো কিনা। একটা জিনিস মনে রাখবে, পুরো অঙ্কটা ভেক্টোরিয়াল সামেশনের মধ্যে দিয়ে যাবে, লাস্টে যখন শুধু ম্যাগনিটিউড ক্যালকুলেট করবে তখন আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দেবে, ব্যাস। ম্যাগনিটিউডই তোমার মেন দরকার। তোমার তো ভোল্টেজ চাইলে তুমি তো, কেউ যদি তোমাকে ভোল্টেজ বা কারেন্টের ভ্যালু জানতে চায়, তুমি নিশ্চয়ই বলো না যে 0.04 মাইনাস জে 0.05 অ্যাম্পিয়ার, এরকম করে তো আনসার দিই না আমরা। তখন আমরা কি আনসার দিই, যেটা দিই সেটা হচ্ছে ম্যাগনিটিউডটা বলি। সেই জন্য আমাদের ম্যাগনিটিউডটা লাস্টে বার করা দরকার। ম্যাগনিটিউডটা কিভাবে বার করবো, আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে প্রথম যে ভ্যালুটা আছে সেটা স্কোয়ার প্লাস জের যে ভ্যালুটা আছে সেটা স্কোয়ার করে আন্ডার রুট করে যে ভ্যালুটা পাবো সেটা হবে আমাদের অ্যাকচুয়াল ম্যাগনিটিউড অফ ভোল্টেজ ড্রপ। ক্লিয়ার? এই অঙ্কটা আগে হাতে করবে, কোনো রকম অসুবিধা হলে আমাকে নেক্সট টিউসডে আরেকবার বলবে, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের প্রচুর আসে ডিস্ট্রিবিউটরে।